সালের দণ্ডবিধি আইন, 1860 সালের 45 নং আইন। এই আইনের অধ্যায় আছে 23টে, ধারা আছে 1 থেকে শুরু করে 511টা। এই দণ্ডবিধি আইনের আজকের আলোচনা 299 থেকে শুরু করব, যতদূর যাওয়া যায় আপনারা সঙ্গেই থাকবেন। 299 আছে অপরাধজনক নরহত্যা। 300 ধারা হলো খুন। তা অপরাধজনক নরহত্যার প্রথম পর্ব হলো খুনে চলেন 300 ধারা পড়ি। 300 ধারা যদি আপনি বুঝতে পারেন তাহলে অপরাধজনক নরহত্যা 299 বুঝতে পারবেন। তাহলে কেন 300 পর্ব? 300 দুটো পার্ট, 300 ধারায় দুটো পার্ট আছে, একটা হলো খুন, একটা হচ্ছে অপরাধজনক নরহত্যা। এই খুন 4 ভাবে হয়, অপরাধজনক নরহত্যা 5 ভাবে হয়। প্রত্যেক খুনি অপরাধজনক নরহত্যা, কিন্তু প্রত্যেক অপরাধজনক নরহত্যা খুন না। এই কথার অনেক ব্যাখ্যা এখন আপনাদের সামনে আমি কিছু করে বলবো, কারণ আপনাদের এমসিকিউ ব্যাপক পড়া লাগবে না। খালি মনে রাখবেন খুন কখন হয়। খুন হচ্ছে আপনার উদ্দেশ্য থাকা লাগবে, আপনার উদ্দেশ্য অসৎ, মানে উদ্দেশ্য আপনার কার্যক্রম যে ওই লোকটি মারা যাবে, এই মারা যাওয়া কেন্দ্রিক আপনার এই মারা যাওয়ার 4টে কারণ থাকবে। 4টের যে কোনো একটাই যখন আপনি প্রয়োগ করলে উক্ত ব্যক্তি মারা যায়, তাৎক্ষণিকও মারা যেতে পারে, 2-10 বছর পরেও মারা যেতে পারে, 5 বছর মারা যেতে পারে। কিন্তু মূল কাজ হচ্ছে আপনি যে আঘাত করছেন বা যে গুরুতর আঘাত, বা সরাসরি যাকে খুন করার জন্য আপনি গুলিবর্ষণ করেন অথবা কোনো বিপজ্জনক বিস্ফোরক ছাড়িয়ে মারেন, আমি জানি যে এই বিস্ফোরক ছাড়িয়ে দিয়ে মারলে সে লোক মারা যাবে। এই ইনটেনশনালি, এই উদ্যোগ, এই ভিতরের আকাঙ্ক্ষা যে আপনি তাকে খুন করবেন বা মেরে ফেলা দেবেন, কথাগুলো খেয়াল করেন, তখনই খুনে পরিণত হবে। খুন হবে 4 ভাবে। খুন কয় ভাবে? হবে 4 ভাবে। আমি আপনার প্রথমত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই খুনই শুধু আপনাকে আমি পড়াবো। এই খুনটা যদি আপনি বুঝে যান তাহলে অপরাধজনক নরহত্যার বাহির থাকে। তাহলে অপরাধজনক নরহত্যা, এই খুন ব্যতীত যা কিছু হয় সেটাই মনে রাখবেন অপরাধজনক নরহত্যা। খুনটা বেশি করে পড়বেন, আপনাদের তো অপরাধজনক নরহত্যা অত পড়ার দরকার নেই। শুধু খুন যদি আপনি বুঝে ফেলান তাহলে আপনার আমার জন্য সহজ হবে। এখন আসেন খুন। প্রথমত বলছে মৃত্যু সংঘটিত হয় যে কাজটি মৃত্যু ঘটানোর অভিপ্রায় করা সম্পাদিত হয়। মানে আপনি মৃত্যু সংঘটন হয় এমন কোনো কাজ করছেন বা এমন কোনো কার্যক্রম করবেন যে কাজে তার মৃত্যু সংঘটিত হয়, এটা জেনে শুনে বুঝে কাজটা আপনি চেষ্টাই করছেন, তখন খুন হয়েছে বলে গণ্য হবে। তাহলে প্রথমত কি বলছে? মৃত্যু সংঘটিত হয় সেই কাজটি মৃত্যু সংঘটনের অভিপ্রায়, মানে ইচ্ছা, আমি ইচ্ছা করছি, সেই কাজটা যখন করে ফেলাইছেন বা সম্পাদিত হয় বা করে তাকেই খুন বলে। তাহলে প্রথম হচ্ছে লেগে আপনি ইচ্ছা করে মৃত্যু সংঘটিত হয় যে কাজ যদি মৃত্যু সংগঠনের অভিপ্রায় করা হয় তাকেই খুন বলে। এলো প্রথমত কথা। আপনি যে কাজ করছেন কাজের ফলে কোন লোক মারা গেছে, কিন্তু আপনি জানিয়ে বুঝে ওই কাজ করছিলেন এবং তার মৃত্যু হবে এইটাও আপনি অবধারিত ছিলেন। আপনার এই কার্যক্রমে, আমার এই কার্যক্রমে যে কোনো এক ব্যক্তি মারা যাবে, আমি জানি শুনে এই কাজটা করছি, তখনই তার মৃত্যু হয়েছে, তখন এটা খুন হবে। কি হবে? খুন হবে। নাম্বার 2, সহজ হিসাব। নাম্বার 2, দৈহিক জখম করে উদ্দেশ্য। দৈহিক জখম, এই জখম হলো গুরুতর পর্বের। দৈহিক জখম করার উদ্দেশ্যে যে ব্যক্তিকে মৃত্যু ঘটেন বা বলি অপরাধ, মানে দৈহিক জখম করছেন, এই দৈহিক জখম গুরুতর করছেন, এই গুরুতর জখম করার ফলে উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। দৈহিক জখম আপনারা জানেন আঘাত 2 প্রকার, গুরুতর এবং সাধারণ আঘাত। তাহলে গুরুতর আঘাত যে আপনি করছেন, এই করার পিছনে আপনার অসৎ উদ্দেশ্য ছিল, আপনার উদ্দেশ্য অসৎ ছিল, যে আমি যে গুরুতর আঘাত ওরে করবো, রিজলের করবো, পাপনটা করবো, এই করার কারণে পাপনের মৃত্যু হবে আজ এবং আগামীকাল, টুডে অ্যান্ড টুমোরোর মৃত্যু হবে, এবং তাৎক্ষণিকও মৃত্যু হতে পারে। কিসের কারণে? এই গুরুতর আঘাতের কারণে, তখন এই খুন হবে। এই গুরুতর আঘাত আপনি কি জন্য করলেন? উদ্দেশ্য একটাই, তাকে মেরে ফেলানো। উদ্দেশ্য আপনার একটাই, উক্ত ব্যক্তিকে মেরে ফেলানো। এই আপনার এই কর্মের ফলে যখনই তিনি মারা গেলেন তখন খুন করছেন বলে গণ্য হবে। এখন আসেন 3 নম্বরে আছে সাধারণ আঘাত। জখমটি
আপনি যদি কোনো ব্যক্তির দৈহিক জখম করিবার অভিপ্রায় জখমটি প্রাকৃতিক বা স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটানোর জন্যই যথেষ্ট হয়। এখানে বলছে বাংলা হচ্ছে সাধারণ আঘাত। সাধারণ আঘাত বা সাধারণ জখম করলেন, এই জখমটা আপনি এমনভাবে করলেন, এই জখমের তীব্র যন্ত্রণায় আপনার আমার উদ্দেশ্য ছিল মৃত্যু ঘটানো, কিন্তু ছোটখাটো আঘাত করব, ধীরে ধীরে তিলে তিলে মারা যাবে, 2, 5, 10 বছর পরে হলে মারা যাবে। এই সমাজের লোক দেখবে ওই রহিম নামক ব্যক্তি বা রিজাউল নামক ব্যক্তি যে মারা গেছে, এই মারা যাওয়ার মূল কারণ, এই মারা যাওয়ার মূল কারণই হচ্ছে ওই যে আমি সামান্য একটা আঘাত করছিলাম, এই সামান্য আঘাতের কারণে বা জখমের কারণে আমি রিজাউল জানতাম ওই রহিম নামক করিম নামক ব্যক্তি আজ অথবা আগামীকাল 10 বছর 20 বছর পরে হলেও মারা যাবে। ঠিক আছে, এই রকম ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে আমি খুন করছে বলেই গণ্য হবে। তাহলে দেখেন স্যার, 1 নম্বরে বলছে কি, আপনি খুন করার উদ্দেশ্যে যে কোনো কার্য করছেন, ওই কার্যের ফলে যদি খুন হয়। 2 নম্বর হচ্ছে আপনি গুরুতর আঘাত করছেন, ওই আঘাতের উদ্দেশ্য ছিল লোক মারা যাবে, তাই আপনি তার গুরুতর আঘাত করছিলেন, সে লোক মারা গেছে, আপনি খুন করছেন বা আমি খুন করছি বলে গণ্য হবে। নাম্বার 3 সাধারণ আঘাত, সাধারণ জখম, এ কিন্তু মানুষ মারা যায় না, কিন্তু এই জখম আপনি এমন ভাবে করছেন ওকে খুন করার উদ্দেশ্যে, আজ বাসুক কাল বাসুক 10 বছর পরে মারা যাক, মারা গেছে, কিন্তু ওই আঘাতের তীব্র যন্ত্রণায় ধীরে ধীরে মানুষ বলবে, সমাজের লোক বলে প্রাকৃতিক ভাবেই তো মারা গেল, না, তিনি ওই আঘাতের কারণে মারা গেছে, আপনি আমি খুন করছি বলেই গণ্য হবে। নাম্বার 4 বা চতুর্থ, এই কাজটা হচ্ছে আসন্ন বিপজ্জনক। আসন্ন বিপজ্জনক, মৃত্যু ঘটবেই। আমি আপনি এমন কাজ করছি, চরম বিপজ্জনক কাজ করলাম, সেই কাজের ফলে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হবে, এ আমি জানি, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মারবো না। কি করব, আমার কাছে একটা বোম আছে, গোলা বারুদ আছে, আমি টাস করে পল্টনে মিছিল হচ্ছে ছেড়ে দিলাম, তাই আমি জানি এই পল্টনে মিছিল বা মিছিল মিটিং সমাবেশে ছেড়ে দিলাম, হাট বাজারে প্রচুর লোক, সেখানে নিয়ে ছেড়ে দিলাম, 2-5টা লোক মারা যাবে। তাহলে আমি যে এই বিপজ্জনক বিপজ্জনক কাজটা করলাম, এই কাজের ফলে যে মৃত্যু ঘটলো, আমি খুন করেছি বলেই গণ্য হবে। তাহলে আমি যে বিপজ্জনক একটা কাজ করলাম, এই বিপজ্জনক কাজ করলে যে আমি মারা যে যায় আমি জানি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, খুনের শাস্তিদণ্ডে দণ্ডিত হব। তাহলে স্যারেরা বুঝবেন, খুন হয় 4 ভাবে, খুন 4 ভাবে হয়, এর ব্যতীত যা কিছু হয় সেটা অপরাধজনক নরহত্যা। 299 খানা পরে বললাম, 299 হলে এই 4টে যদি কোনো ব্যক্তিকে আপনি মৃত্যু ঘটানোর অভিপ্রায় এমন জখম করছেন তার মৃত্যু হবে, সাধারণ আঘাত বা জখম করছেন তার ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আপনি এমন কোনো বিপজ্জনক কাজ করছেন যাতে কোনো ব্যক্তির মৃত্যু হবেই অবধারিত, এবং আপনি চিন্তা চেতনা সুষ্ঠু বের নেই, এই কাজটা যখন সম্পূর্ণ করবেন তখন খুন করেছেন বলেই গণ্য হবে। টিকা, টিকা বা সংজ্ঞা, টিক্কা আমার দোস্ত তৈরি, টিক্কা হচ্ছে কেমন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করার অভিপ্রায়ে এমন কোনো গুরুতর জখম করে, এমন কোনো সাধারণ আঘাত বা জখম করে, এমন কোনো বিপজ্জনক কাজ করে যার ফলে উক্ত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির মৃত্যু অবধারিত জানার পরেও সেই কাজটা সম্পাদন করে, তিনি খুন করেছেন বলেই গণ্য হবে। এর সংজ্ঞা তারা শুনতে থাকেন। অপরাধজনক নরহত্যা, অপরাধজনক নরহত্যা 209 কি 299, যে কাজ করলে আপনি এমন কোন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি এমন কোনো কার্য করছে যে কাজের ফল, আর কোনো স্যার সমস্যা হচ্ছে না স্যারদের? আদিত স্যার, পাপন স্যার, কার্তিক স্যার বলেন 2-1 জন, আমার এখানে কিন্তু ওয়াইফাই। এই যে রাকিব স্যার ঘুরতেছে, দেখি রাকিব স্যার অনেক ঘুরতেছে, আমার অনেক ওয়াইফাই একেবারে ফুল লোড, বুঝলেন স্যার, তারপরে ফ্যান চলতেছে, অলি অতি পারে, তারপর যাক, আল্লাহ ভরসা। এই যে রাকিব স্যার ঘুরতেছে, ওনার আসবে না, ওনার যাবে না, ওনার নেট খারাপ। এরপরে স্যারেরা শোনেন, অপরাধজনক নরহত্যা। অপরাধজনক নরহত্যা কিভাবে লিখবেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর মৃত্যু করানোর কোনো ইচ্ছা নাই, এমন কোনো কার্য, এমন কোনো কার্য করে যার পরে অপর কোনো ব্যক্তি মারা যায়, তার কোনো ইচ্ছা ছিল না, তাহলে সেই সেই মৃত্যুটা হবে অপরাধজনক নরহত্যা। মানে আপনার উদ্দেশ্য নাই,
আপনি যে কার্যক্রম করছেন স্বাভাবিক এবং সরল সোজা মনে, এই কাজের উদ্দেশ্য হলো আপনার জীবিকা নির্বাহ করা বা দৈনন্দিন গাড়ি ঘোড়া চালানো। অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না, গাড়ির ড্রাইভার কখনো চিন্তা করে যে আমি আমাকে মারি ফেলাবো? আপনি দুই বন্ধু একসাথে মিলতেছেন, চলতেছেন, দেখা গেলো বন্ধু আর কি করতে করতে ছাদের পড়ে মারা গেছে, সাথে দৌড়াদৌড়ি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু অপরাধজনক নরহত্যা হয়। কি হয়? অপরাধজনক নরহত্যা হয়। কথাটা তাহলে আপনার উদ্দেশ্য ছিল না তাকে মেরে ফেলানোর, উদ্দেশ্য ছিল না আপনি গুলির নাড়াচাড়া করতেছেন, অস্ত্র কাক কাক স্থান মারিতে আমাদের যে ঘটনা ঘটে, ফট করে দেখা গেল একজনের লাগে মারা গেছে, কিন্তু আপনি কি উদ্দেশ্য করে, আমি আপনি উদ্দেশ্য করে গেছিলাম? উদ্দেশ্য ছিল না। তাহলে মারা যাওয়ার তাহলে খুন হয় তিন ভাবে, খুন হয় চার ভাবে, আর অপরাধজনক নরহত্যা হয় পাঁচ ভাবে। অপরাধজনক নরহত্যার ব্যাখ্যা স্যারদের সাথে আর দেবো না। এখন আসেন 302 হলো খুনের শাস্তি। যদি কখনো কেউ খুন করে ফেলে, চোখ বন্ধ করে 300 দ্বারা খুন দেবেন, 302 দ্বারা খুনের শাস্তি দেবেন। তাহলে 304 কি দেবেন? এই যে 299, 299 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দেবেন। অপরাধজনক নরহত্যার শাস্তি হলো 304। 304 হলো অপরাধজনক নরহত্যার শাস্তি। 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। এর আবার ক খ আছে, ওগুলো আপনাদের মনে হয় পড়া লাগবে না। তারপরে 307 খুনের উদ্যোগ গ্রহণ করা। 307 খুনের উদ্যোগ, আপনি খুন করেন নাই, শুধু উদ্যোগ গ্রহণ করছেন, তাই আপনার শাস্তি হলো 307 দ্বারা। খুনের উদ্যোগ হলে কেমন দেখবেন, আমাদের দেশে যে মারামারি হয়, কলবিদ্রোহ হয়, ওইখানে কিন্তু এই 307 দ্বারা ব্যবহার করা হয়। তো গুরুতর আঘাত করছে বা আপনার বড় ধরনের ক্ষতি করছে, মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাহলে আপনার খুন করার উদ্দেশ্যেই এই কাজটা করছিল। এই আরিফুল টেলিকম এইবারই নেট পাচ্ছে না, ঘটনা কি? আপনাদেরই নেট মনে হয় দুর্বল, আমারটা তো ওয়াইফাই আর রাডারের কাছে বসে ক্লাস নিচ্ছে, বুঝছেন স্যারেরা। এরপরে এরপরে মাশাল্লাহ। এরপরে আসেন 304 হচ্ছে লেগে অপরাধজনক নরহত্যার শাস্তি। তাহলে 299 এর শাস্তি হলো 304 অপরাধজনক নরহত্যা, আর 300 দ্বারা খুন, এর শাস্তি হলো 302 খুনের শাস্তি। আর 300 এখানে আরো কিছু আছে, এগুলো মানে আপনাদের লাগে না। অপরাধের ফলে মৃত্যু ঘটলি, বেপরোয়া যান, এগুলো লাগবে না মনে করি। 307 হলো খুনের উদ্যোগ। 307 হলো খুনের উদ্যোগ। 309 আত্মহত্যা করিবার উদ্যোগ গ্রহণ করা। তাহলে খুনের উদ্যোগ গ্রহণ করলে 307, আত্মহত্যার উদ্যোগটা কিরকম আপনাদের সাথে ব্যাখ্যা করি। দেখবেন মাঝে মাঝেই ইয়ার্কি ফাইজলামি করে স্যারেরা ধরে বসে যে একজন লোক যদি অপরাধ সংগঠন হয়, অপরাধ সংগঠন হলে তার কোনো শাস্তি নাই, কিন্তু অপরাধ সংগঠন থেকে যদি ফেরত আসে তার শাস্তি আছে। এই হলো 309। কোনো ব্যক্তি যদি গলায় রশি নিয়ে আত্মহত্যা করতে যায়, বিষ পান করে আত্মহত্যা করতে যায়, রেলের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করে দৌড়াতে থাকে, ওখান থেকে যদি ফেরত নিয়ে আসা হয় বা ফেরত আসে, তাহলে তিনি আত্মহত্যার উদ্যোগ করার অপরাধে 309 ধারায় দণ্ডে দণ্ডিত হবেন। কে? যিনি আত্মহত্যা করার জন্য বিষ পান করছিল, গলায় রশি নিছিল, রেল লাইনে পড়ে গেছে, পুকুরে সাঁতার দিয়েছে, এই শ্রেণীর লোকের যখন ওটা জীবিত হয়ে ফেরত আসবে 309 দ্বারা শাস্তি। আর এই ব্যক্তিগুলো যদি অপরাধ সংগঠন করে করার সময় অপরাধ সংগঠনই করে ফেলতো, সেক্ষেত্রে 309 দ্বারা আর শাস্তি দেওয়া যেত না, কারণ যার কাজ সে তো করেই ফেলছে, সে তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেই ক্ষেত্রে 309 তার শাস্তি হয় না। এখন আসেন স্যারদের সামনে 310 ঠক। 310 হচ্ছে ঠক। ঠকের সঙ্গে আগে পরে মনে কখনো আসে নাই, তারপরে লিখবেন এই ঠক কিন্তু একটা বড় ধরনের অপরাধ। ঠক হচ্ছে কি ধরনের অপরাধ? বড় ধরনের অপরাধ, আমলযোগ্য অপরাধ। এর শাস্তি হলো 310। ঠকের সংখ্যা হলো 310, শাস্তি হলো 311। ঠক কি বলছে? যেই ব্যক্তি একই আইন প্ররোচনা করে, যেই ব্যক্তি এই আইন প্ররোচনার পর, মানে এই ঠক আইন প্ররোচনার পর যে কোনো সময় খুন করিয়া বা খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান করে, দেন ঠগের কি ভয়ানক কথা, ঠগের কি ভয়ঙ্কর, যে কোনো সময় খুন করতে পারে। এই ঠগবাজ কিন্তু সমাজে খুব খারাপ, যে কোনো সময় খুন করতে পারে, খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান করে, খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান করে শিশু অপহরণের উদ্দেশ্যে, শিশু শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করিয়া থাকেন, তিনি ঠগ করেন, সেই ব্যক্তি ঠগ, সেই ব্যক্তি ঠগ। তাহলে ঠগের দ্বারা দেখছেন কত ভয়ঙ্কর। এর শাস্তি একমাত্র যাবজ্জীবন। এই ঠগের শাস্তি একমাত্র শাস্তি যাবজ্জীবন।
310 ধারায় যে কোনো সময় যদি কোনো ব্যক্তি যে সময় আপনার সাথে যদি কোনো ব্যক্তি যে কোনো সময় খুন করে, খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান করে, খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান করে, শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে অপর এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে, সেই ব্যক্তি ঠক করেছেন। সেই ব্যক্তি কি করছেন? ঠক করেছেন বলেই গণ্য হবে। সেই ব্যক্তি ঠক করেছেন বলে গণ্য হবে। এরপরে আসেন ঠগের শাস্তি 311। ঠগের শাস্তি 311। 312 নম্বর হচ্ছে গর্ভপাতকরণ। এই গর্ভপাতকরণ এই সংজ্ঞাটা জানি রাখেন। 312 সংজ্ঞা, এগুলো আপনাদের আর বেশি পড়া নাই, খালি সংজ্ঞায় বুঝেছি, সংজ্ঞায় পড়বেন। 312 গর্ভপাতকরণ। যদি যেই ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো নারীর গর্ভপাত করায় বা অনুরূপ গর্ভপাতের সদ্বিশ্বাসে উক্ত নারীর জীবন রক্ষার উদ্দেশ্য না করান হইয়া থাকেন, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড। মানে গর্ভপাতটা হলে কিরকম, এখানে শাস্তির কথাই বলছে। গর্ভপাতের যদি সংজ্ঞা আসে তাহলে লিখবেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো নারীর তার ইচ্ছার বিরুদ্ধে বা তার সম্মতি সহকারে অথবা আত্মীয় পাড়া প্রতিবেশীর সম্মতি সহকারে ওই নারীকে গর্ভপাত করানো হয়, ডাক্তারের সম্মতি সহকারে, সম্মতি দ্বারা কিন্তু 88 এবং 89%, এই সম্মতি নিয়ে যদি গর্ভপাত করায় তাহলে তাদের কি হবে? অপরাধ হবে। সম্মতি সহকারে গর্ভপাত করানো অপরাধ। আপনাদের এটা ধারা পড়াই নাই, যেটা আপনাদের লাগে না। যে কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। যে কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। এর বাংলাটা কি? ধরেন আমি বললাম যে তুমি আমার খুন করে ফেলাও, আমি তো আপনার সম্মতি দিলাম, আপনি আমার খুন করে দিলেন, আপনি মাপ পাবেন না। এই ধরনের সম্মতির মধ্যে পড়ে না। কোন নারী আপনাকে বলল আসেন আমরা দৈহিক সম্পর্ক করি, আপনি কাজ করে ফেলালেন, ওই সম্মতি না। ঠিক আছে, সমস্ত সম্মতি না। তাহলে যে কাজ স্বতন্ত্র অপরাধ, সেই স্বতন্ত্র অপরাধ যদি আপনি করে ফেলান তাহলে ওই যদি সম্মতি দেয়, আপনারও সম্মতি আছে, সেই সম্মতি বলে গণ্য হবে না। তাহলে গর্ভপাত করা একটা চরম অপরাধ। এই গর্ভপাত কখন বৈধ হবে? যদি উক্ত নারীর জীবন রক্ষার জন্য হয়। উক্ত নারীর যদি জীবন রক্ষাতে এই গর্ভপাত করানো হয় তাহলে তিনি মাপ পাবেন। যদি কোনো নারীর তার জীবন রক্ষার জন্য গর্ভপাত করানো হয় তাহলে কোনো অপরাধ হবে না। অপরাধ কখন হবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো নারীর সম্মতি সহ, আত্মীয় স্বজনের সম্মতি, ডাক্তারের সম্মতি নিয়ে গর্ভপাত করান, তাহলে তাদের প্রত্যেকের অপরাধ হবে। প্রত্যেকই দণ্ডবিধি আইনের 312 ধারা দণ্ডিত হবেন। কখন দণ্ডিত হবেন না? স্বামী, নারী, পিতামাতা, আত্মীয় স্বজন, ডাক্তার কখন অপরাধে জড়িত হবেন না? যদি উক্ত নারীর, যে নারীর গর্ভপাত করানো হবে সেই নারীর সম্মতি না দিলেও যদি তার জীবন রক্ষার জন্য হয় তাহলে এবং যদি নারী সম্মতি দেয় তাহলে সেই সম্মতি কি হবে? সেই সম্মতি হিসাবে গণ্য হবে, তাতে কোনো অপরাধ হবে না। এইটুকু স্যারা জানেন। এরপরে চলে যান 319। 319 হচ্ছে আঘাত। আঘাত কাকে বলে? আঘাত কত প্রকার? 319 হলে আঘাতের সংজ্ঞা, 320 হচ্ছে গুরুতর আঘাতের সংজ্ঞা। স্যারেরা জানেন দণ্ডবিধি আইনের প্রথম দিকে আমরা কয়টাই পড়ছিলাম? সংজ্ঞা বা টিকা পড়ছিলাম। ওই সংজ্ঞা বা টিকা আর 319 আর 320 প্রায় সেম টু সেম। এর সংজ্ঞার কোনো শাস্তি হয় না। এই 319 320 নিতান্তই এর কোনো শাস্তির ধারা নাই। তাহলে এখন কি মনে করেন বেশি বুঝলাম না? আসেন আলোচনা করি, সামনে গেলে বুঝে দিবানে। 321 এবং 322 আপনারা এই দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের সম্ভবত 39 ধারা স্বেচ্ছাকৃত সংজ্ঞা আছে, আপনাদের পড়ায় নেই। যদি স্বেচ্ছাকৃতভাবে কোনো কাজ করা হয়, ওই কাজটা যদি অপরাধ মাইন্ডে করা হয় তাহলে অপরাধ হয়। স্বেচ্ছাকৃত বা ইচ্ছাকৃত করলেন কিন্তু সে কাজটা অপরাধ জগতে পড়ে গেল, আপনি আমি দণ্ডের থেকে রেহাই পাবো না। এই দণ্ডবিধি আইনের 321 ধারা যখন পড়ব তখন দেখবেন স্বেচ্ছাকৃত আঘাত দান, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান। এর পরবর্তী 338 পর্যন্ত প্রত্যেকটার কথার আগেই স্বেচ্ছাকৃত লাগান আছে। কাজটা আমি আপনি স্বেচ্ছায় করছি, তাই আমার আপনার দণ্ড বা শাস্তি হবেই হবে। কিন্তু এই আঘাত আর গুরুতর আঘাত এখানে শুধু বলা হয়
যে এইটাই আঘাত। যদি আঘাত এবং গুরুতর আঘাতের সংজ্ঞা আসে সেই ক্ষেত্রে 319 320 ব্যবহার করে পার্থক্য করছেন, কিন্তু ওই শাস্তি দিয়েছেন এর শাস্তি ওর সাথে মেলে না। এটা বোঝার আছে, এই সামনে গেলেই বুঝবেন, আমি বেশি আপনাদের সময় নেব না। 319 আঘাত, যেই ব্যক্তি অন্য ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটাবে সেই ব্যক্তি আঘাত দান করেছে বলে গণ্য হবে। তাহলে যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, এই কথাটাই বেশি ব্যবহার করবেন, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈকল্য ঘটানো সেই ব্যক্তি আঘাত দান করেছেন বলে গণ্য হবে। তাহলে আঘাত কিভাবে, আঘাতের সংজ্ঞা লিখবেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈকল্য ঘটায় তিনি আঘাত দান করেছেন বলে গণ্য হবে। এটা হলো সাধারণ আঘাত। এখন গুরুতর আঘাত কাকে বলে? গুরুতর আঘাত বলতে এই 8 শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলে। 8 শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলে। থ্রু মুখস্থ করলে করেন, না লাগলে পরে এখানে দেখে জানবেন 320-তে 8 প্রকারের আঘাত করা আছে। প্রথম হচ্ছে পুরুষিত্ব হানিকরণ। প্রথম আঘাত হচ্ছে পুরুষিত্ব হানিকরণ। তৃতীয় হচ্ছে দুই কানের যে কোনো একটার দৃষ্টিশক্তি রহিতকরণ। দুই কানের, কান হচ্ছে দুটা, ওর যে কোনো একটার দৃষ্টিশক্তি যদি রহিত করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় তাহলে গুরুতর শাস্তি। দুই কানের শ্রবণ শক্তি, দুই কানের, ভুল বলছি, দুইটি কর্ণের মানে দুটি চোখের দৃষ্টিশক্তি যদি একটা রহিত করে। দ্বিতীয় হচ্ছে দুটি চোখের দৃষ্টিশক্তির যে কোনো একটি শক্তি যদি রহিত করে। 3 নম্বর হচ্ছে দুই কানের যে কোনো একটার শ্রবণ শক্তি নষ্ট করে, দুটো কানের যে কোনো একটার শ্রবণ শক্তি নষ্ট করে। তারপর চতুর্থ, যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট করা। যে কোনো অঙ্গ, শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো একটা অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন করা মানে ক্ষতি করা। 400 দণ্ডবিধি আইনের 425 অনিষ্টের সংজ্ঞা পাবো। এরপরে আসেন স্যার পঞ্চম হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি বিন্যাস বা স্থায়ীভাবে ক্ষতি সাধন করা। আমার আপনার হাত পা, কান বা শরীরের যে কোনো একটা অংশের এমন আঘাত করছে সেই হাতে পা পায়ে আর কাজ করে না, এই চিরদিনের জন্য কি করছে? গ্রন্থির কর্মশক্তি বিনাশ বা স্থায়ীভাবে ক্ষতি সাধন করছে। এরপরে ষষ্ঠ হচ্ছে কি মুখমণ্ডল স্থায়ীভাবে বিক্রি করা। মস্তক বা মুখমণ্ডল, এই মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করে দেয়। অ্যাসিড ছড়ছেন তো এই মরছেন, এটা মানে 1995 দিকে আইন হয়েছিল। আগে অ্যাসিড ছুঁড়ে মারতো, পরে অ্যাসিড ছড়ছেন তো মারছেন, অ্যাসিডের শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে মুখমণ্ডল যদি স্থায়ীভাবে বিকৃতি করে অ্যাসিড দ্বারা সে অধিক চলে যাবেন। আর এমনি বিকৃতি করলে ষষ্ঠ 320-6। সপ্তম হচ্ছে হাড় দণ্ডভঙ্গ বা গ্রন্থিচ্যুত করা। যদি আপনার হাড় ভেঙে ফেলায়, দাঁত ভেঙে ফেলায় এবং গ্রন্থিচ্যুত না, এটা আমার বাংলা জানা নেই। অষ্টম হচ্ছে আপনাকে এমন আঘাত দিয়েছে, এমন যন্ত্রণা দিয়েছে যা 20 দিন পর্যন্ত তীব্র যন্ত্রণায় আপনি খুবই কষ্ট ভোগ করছেন বা আপনার শরীরের উপর কষ্ট দিয়েছে। কয়দিন? 20 দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রণা দান করে সাধারণ পেশা অনুসরণ করতে অসমর্থ হন। আপনি যে সাধারণ দিনের কাজকাম করেন সেই স্বাভাবিক কাজকাম যদি করতে না পারেন তাহলে আপনার শাস্তি হচ্ছে আঘাত হচ্ছে গুরুতর আঘাত, যে আঘাতের ফলে আপনি 20 দিন স্বাভাবিক কাজকামে আর ফিরে যেতে পারেন না, সেই ক্ষেত্রে শাস্তি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি গুরুতর আঘাত পাইছেন বলেই গণ্য হবে। এখন আসেন, এত সময় তো বক্তব্য দিলাম হলো আঘাত এবং গুরুতর আঘাত। এই আঘাত আর এই গুরুতর আঘাতে কখনোই শাস্তি হয় না, এটা আপনাকে আমাকে বোঝানো হয়েছে। কখন থেকে শাস্তি হবে? 321 স্বেচ্ছাকৃত আঘাত দান। এখানে দেখবেন 321 স্বেচ্ছাকৃত আর 338 পর্যন্ত পড়বেন, প্রত্যেকটাতে দেখেন লেখা আছে স্বেচ্ছাকৃত। সমস্ত কিছুই করছেন স্বেচ্ছাকৃত ভাবে করা। হ্যাঁ, এর ভিতরে বা বাইরে, এর হয়তো ভিতরে প্রথমেই লেখা অথবা বাইরে লেখা স্বেচ্ছাকৃত। এখন 321 হচ্ছে স্বেচ্ছাকৃত আঘাত দান করা। এই যে আপনি আঘাত করলেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক পীড়া যন্ত্রণা করে তাহলে তার কি হয়? আঘাত বলে। এটা হলো আঘাত বোঝানো হয়েছে। ওই যে আমি আপনাদের আশ্রয় দান সম্পর্কে বলছিলাম, আশ্রয় দানের সংজ্ঞা ওইটা আপনাকে বোঝানো হয়েছে, এটাকে আশ্রয় দান বলে। যখন আপনি গিলটি মাইন্ড, অসৎ চরিত্রের, অসৎ মন মানসিক ব্যক্তিকে আশ্রয় দিয়ে ফেলবেন তখন আপনার অপরাধ। আপনি যে জাতীয় লেভেলের লোককে আপনি আশ্রয় দেবেন সেম দণ্ডে দণ্ডিত হবেন।
যদি আপনি রাষ্ট্রদ্রোহ অন্যরাই চলে যায় সমস্যা মনে করবেন না, তাহলে সহজ হবেন। যদি আপনি আশ্রয় দানটা কোনো রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে করেন 130। যদি আপনি সামরিক বাহিনীর আশ্রয় দিয়ে ফেলেন অপরাধীকে বাঁচানোর জন্য, ও তো পালায়ন করছে, তো অপরাধী 136। আপনি যদি দাঙ্গা এবং বেআইনি সমাবেশকে দেন 157। এরকম ধারাবাহিক আর 4-5টা আছে বাদ, ওগুলো আপনি বোঝার জন্য বললাম। এখন এই যে স্বেচ্ছাকৃত আঘাত দান এবং স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, এই হলো তার মূল সংজ্ঞা। এই স্বেচ্ছাকৃত আঘাত যদি কেউ করে 321 লিখবেন। প্রশ্ন যদি আসে স্বেচ্ছাকৃত আঘাত দান, তাহলে অবশ্যই 321 ধারার সংজ্ঞা দেবেন। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান 322 ধারার সংজ্ঞা। এই যদি এই সংজ্ঞার যদি কোনো অপরাধ কেউ করে এই 338-এর ভিতর ক্ষণে ক্ষণে তার কথা আসবে, ওদের শাস্তির কথাগুলো আমি আপনি লেখবো। এখন আসেন স্বেচ্ছাকৃত আঘাতের যদি আসে, ছোটখাটো আঘাত বা সাধারণ আঘাতের শাস্তি 323। স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি 323। স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, তাহলে স্বেচ্ছাকৃত আঘাত দানের সংজ্ঞা কত? 321। তার শাস্তি 323। 324ও আছে, এতগুলো আপনাদের আসবে না। আপনারা এরপরে বসবেন স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান 322, বা যেটা আপনারা নিয়মিত জানতেন 320। তার শাস্তি হচ্ছে 326। স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র যার মাধ্যমে সাহায্যে গুরুতর আঘাত দান করে, তাহলে স্বেচ্ছাকৃত 326 গুরুতর আঘাতের ব্যবহার করবেন এবং 324 সাধারণ আঘাতের সময় শাস্তি ব্যবহার করবেন। এরপরে আসেন মানে সারি সিরিজে পড়ার অভিজ্ঞতা, মানে আর বেশি ছাত্র ভালো ছিলাম তা না, আমরা টোটালি পড়ি, কিন্তু আপনাদের পড়াতে আমার বিশ্বাস যা আলোচনা করি এর ভিতরে আসবে, ছুটে যায় বলবেন। 326-এর ক পড়বেন, তাহলে পড়লেন কত? 319, 320, 321, 322, 323, 326, 326-এর ক। 326-এর ক পড়বেন কি? স্বেচ্ছাকৃতভাবে দুটো চোখ উপড়িয়ে ফেলা। স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি দুটো চোখ উপড়িয়ে ফেলায়, আপনারা এইখানে পড়ছেন গুরুতর আঘাতে একটি চোখ, চোখের যে কোনো চোখের দৃষ্টি শক্তি যদি এটা নষ্ট করে, কিন্তু 326-এর ক দুটি চোখ উপড়ে ফেলা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টি শক্তি নষ্ট করে দেয়। এই যে আমার আপনার মুখমণ্ডল বিকৃত করে দেয়, মস্তক অ্যাসিড দ্বারা বিকৃত করে দেয়, তখন তার শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড আছে। তার শাস্তি কি আছে? মৃত্যুদণ্ড আছে। তার শাস্তি 326। যখন এই দুটো চোখের কথা বলবে, উপড়ায় ফেলবে অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুটো চক্র ধ্বংস করে দেবে, সেই ক্ষেত্রে আপনারা 326-এর ক ব্যবহার করবেন। 326 মৃত্যুদণ্ডের দণ্ডিত অপরাধ, এই চরম অপরাধ। আর যদি একটা চোখ আসে তখন আপনি গুরুতর আঘাত 326 ব্যবহার করবেন। প্রশ্নের মধ্যে যদি একটা চোখে নষ্টের কথা বলে 326 ব্যবহার করবেন, দুটা চোখের কথা বলে অবশ্যই 326-এর ক ব্যবহার করবেন। এতটুকু মনে রাখার জিনিস, খুব সাবধান। এইখানে কিন্তু এই পার্থক্য আছে। ঘুরিয়ে ফিরে মাঝে মাঝে আমাদের আমি দেখতে আসলে দুই চোখ যদি হয়, অ্যাসিড জাতীয় পদার্থ অ্যাসিড আইনে আছে, দৌড়ে অ্যাসিড আইনে যাবেন না। আপনার উত্তর এর ভিতরে নিহিত। দণ্ডবিধি, ফৌজদারি, সাক্ষ্য আইন, পুলিশ আইন, তারপরে পুলিশ প্রবিধান, এর মধ্যে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকে যেমন আপনাদের শিশু গ্রেপ্তার সম্পর্কে চমৎকার লেখা লাগছেন, আপনারা শিশু সম্পর্কে আমি কল্পনাও করতে পারি না আপনারা ওইটা পড়ছেন। শিশু আইনের 44 দ্বারা সুন্দর করে ওইখানে ব্যাখ্যা করছেন, সবাইকে ধন্যবাদ। এরপরে স্যাররা আসেন এই যে মলন পাটির কথা। মলন পাটি আপনার পড়ার দরকার নাই। এই যে মলন পাটি কয় না, ওষুধ প্রয়োগ করে ওষুধ খাওয়া জ্ঞান হারা ফেলা যদি আপনাকে আঘাত করে 328, এটা হলো মলম পাটি। এটা কি? মলন পাটি। এরপরে আসেন আপনাদের স্বীকারোক্তি আদায় করার জন্য। এরপর আসেন স্যারদের সামনে পড়া হলো এই যে আমরা পুলিশ আমাদের কথাই বলি, স্বীকারোক্তি আদায় করার সময় মারা ধরা করে না? আমরা যেটা মনে করি বা জানি, যদি মারা ধরা করেন কোনো ব্যক্তি স্বীকারোক্তি আদায় করার জন্য, আপনি যে চুরি করছিস বল স্বীকার কর, আপনি তার গায়ে হাত দিয়েছেন, সাধারণ আঘাত করছেন, 330 দ্বারা আপনি দণ্ডে দণ্ডিত হবেন। আপনি যত বড় চেষ্টা পুলিশ হন, বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করা এবং সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করাবার জন্য যদি আপনি আঘাত দান করেন, তাহলে আপনার শাস্তি কত? 330। এলো সাধারণ আঘাত। স্বীকারোক্তি আপনি নিচ্ছেন, ভালো কথা, তারা আঘাত করছেন, আসবে না স্যার? তাহলে 300
দাঁড়ান স্যার, 300 300 333 34 পড়বেন না, 332 33। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বুঝতে পারবে টিকাগুলো। 339 অবৈধ বাধা, 339 অবৈধ বাধা, তাহলে তার সহজ হয়, তাহলে টিকার গুলো পড়বো, কোনো টেনশন। 339 অবৈধ বাধা এবং 340 অবৈধ অবরোধ। আমরা কিন্তু হরতাল অবরোধ জানি। হরতাল অবরোধে মনে করেন, এই যে হরতাল হলে কিরকম, 339 এটা আর মুখস্থ করে না, এটা মানে গল্পের সাথে সহজ করার জন্য। 339 হরতাল মনে করবেন, বাধা দান করে। আর 340 অবরোধ, নির্দিষ্ট এলাকার মধ্যে আপনাকে আটকায় রাখা। অবরোধ হলে নির্দিষ্ট এলাকার মধ্যে আটকে রাখা। আর অবৈধ বাধা হলো আপনি যেদিক যাবেন আমি যাবার দেবো না। আমার সামনে পড়ছেন, আপনি ঢাকা যান, সমস্যা নাই, আমি খুলনাতে আটকা দিলাম, ঢাকা যেতে দেবো না। এটা স্বাভাবিক কথা, আপনার গতিপথ পরিবর্তন রোধ করে দাঁড়ালাম। এখন আসেন 339 পড়ি, অবৈধ বাধা। যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার রয়েছে সেদিকে গমনে নিরন্তর করিবার জন্য স্বেচ্ছাকৃত বাধাদান করে, সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধভাবে বাধাদান করেছেন বলে গণ্য হবে। তাহলে অবৈধ বাধা কি? যদি কোনো ব্যক্তি যেদিকে গমন করছে সেদিক, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার গতিবিধি যেদিকে যাওয়ার কথা সেদিক থেকে গতিরোধ করে, গতি পরিবর্তন করে, বা যেতে বাধা সৃষ্টি করে, তিনি অবৈধ বাধাদান করেছেন বলে গণ্য হবে। তিনি অবৈধ বাধাদান করেছেন বলে গণ্য হবে। আপনি যাচ্ছেন পুলিশ লাইনের দিক, আপনাকে একজন লোক আমরা বাসার থেকে বাড়ানোর পরেই আটকায় দিল, এমনি যাওয়া যাবে না, রাস্তায় কাজ করতেছি, ইচ্ছা করে আপনার আটকা রাখছে, বা আপনি ওই পাশে সরে যাবেন, এই যে আপনাকে সরায় দিল, বাধা সৃষ্টি করলো, এইটা হলো অবৈধ বাধা। তিনি যদি কোনো সরকারি কার্যক্রম ব্যতীত অন্য কোনো কাজে শুধু তার ব্যক্তির স্বার্থে হাসিল করার জন্য আপনাকে বাধা দান করে, মনে করবেন এটা হচ্ছে অবৈধ বাধা। 339 এর শাস্তি হলো 341, 339 এর শাস্তি 341। অবৈধ অবরোধ কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমানার মধ্যে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমানা বলতে আপনি একটা গৃহের মধ্যে রাখতে পারবেন, একটা পাড়ার মধ্যেও রাখতে পারেন, একটা ওয়ার্ডের মধ্যেও রাখতে পারেন, একটা ইউনিয়ন, থানা এবং বিভাগ এবং কি বাংলাদেশ, যে এই সীমানার বাইরে তোকে আমি যেতে দেব না। বিদেশি রাজারা যদি আমাদের দেশের সরকার প্রধানকে বলে আপনাকে এই আপনার দেশের বাইরে যাওয়া যাবে না, তাহলে উনি কি হলেন? যখন উনার কারণে আমার দেশের সরকার প্রধান বাইরে যেতে পারে না, তোর মনে করেন দেশ ধরে উনি কি হয়েছেন? অবরোধ হয়েছেন। এবং আপনি যদি কোনো একটা এলাকার ইউনিয়নের বাইরে একজন লোককে যেতে দেবেন না, তাহলে আপনি তার ইউনিয়নের মধ্যে অবরোধ করছেন। এবং যদি কোনো ব্যক্তিকে ঘরের মধ্যে আটকা রাখেন, তাহলেও আপনি অপরাধ করছেন। অপরাধের পরিধি বিস্তৃত আপনার সীমারেখার ভিতরে, মানে আপনি গন্ডরি দিয়ে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে উক্ত ব্যক্তিকে যাওয়ার যদি কোনো সুযোগ না দেন, তাহলে তিনি আপনি অবৈধ অবরোধ করছেন বলেই গণ্য হবে। তাহলে যে ব্যক্তি এই বাধা দান করবে, বা যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমানা বা গন্ডের বাইরে যেতে না দেয়, তিনি অপর ব্যক্তিকে অবরোধ করেছেন বলে গণ্য হবে। অবরোধের শাস্তি 342। অবৈধ অবরোধের শাস্তি 342। 343 হলো 3 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করা, 3 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করা। 344 10 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করা। কখনো যদি প্রশ্ন আসে পুলিশের কোনো অফিসার 27 ঘন্টা কোনো ব্যক্তিকে থানায় হেফাজতে আটকা রাখলো, আইনের আলোতে ব্যাখ্যা করেন, তাস করে চলে আসবেন 300 কত 342 অবৈধ অবরোধের শাস্তি। এখানে 24 ঘন্টা পর্যন্ত বৈধ, 24 ঘন্টার ব্যত্যয় ঘটলেই অবৈধ অবরোধ হয়ে গেছে বলেই গণ্য হবে। এরপরে স্যার আপনাদের সামনে পড়া 349 বল প্রয়োগ। 349 বল প্রয়োগ। 350 আসতে লেগে অপরাধজনক বল প্রয়োগ। 351 আক্রমণ। এগুলোই মনে আপনাদের পড়া, বুঝতে যা। বল প্রয়োগ 350 বল প্রয়োগ। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করিবে বলে গণ্য হইবে যদি সেই ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে, বা গতি পরিবর্তন করে, বা গতিরোধ করে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল, গতি পরিবর্তন, গতিরোধ করে, তাহলে উক্ত ব্যক্তি তিনি বল প্রয়োগ করেছেন বলেই গণ্য হবে। উক্ত ব্যক্তি বল প্রয়োগ করেছেন বলেই গণ্য হবে। এখানে উদাহরণ আছে, উদাহরণগুলো পড়লে অনেক চমৎকার লাগে, পড়ার দরকার নেই। তাহলে আপনারা বল প্রয়োগ 349, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিরোধ করে, গতি পরিবর্তন করে,
গতিরোধ করে, গতি পরিবর্তন করে, কোনো বস্তুকে গতিশীল করায়, এই উক্ত ব্যক্তির কাজকে কি বলে? বল প্রয়োগ বলে। তো এই কাজগুলো করে তিনি অপর ব্যক্তির উপর বল প্রয়োগ করেছেন বলেই গণ্য হবে। এখন আসুন অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধমূলক বল প্রয়োগটা কেমন? যে ব্যক্তি কোনো অপরাধ অনুষ্ঠানের কারণ অন্য কোনো ব্যক্তির প্রতি উক্ত ব্যক্তির সম্মতি বেঁধে রেখে বল প্রয়োগ করে, কিংবা অনুরূপ বল প্রয়োগের সাহায্যে যে ব্যক্তির প্রতি বল প্রয়োগ করা হয় সেই ব্যক্তির জখম, ভীতি, বিরক্ত করিবার অভিপ্রায় সেই ব্যক্তির ভীতি, ক্ষতি বা সৃষ্টি করে। এর বাংলাটাকে আমি বলে দিচ্ছি আপনাদের। বল প্রয়োগ, শোনেন, বল প্রয়োগটা কেমন? বল প্রয়োগ হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির গতিশীল, গতি পরিবর্তন, গতিরোধ করলেন, ওই ব্যক্তির কিন্তু বড় ধরনের ক্ষতি হয় না, লস না, মানে তো একটু কতটুকু হয়েছে যে আপনি বাধা দিলেন, তা একটু সমস্যা তো হয়, সীমিত সমস্যা হয়। কিন্তু এমন অপরাধজনক বল প্রয়োগ আপনি করছেন যে বল প্রয়োগের কারণে সেই লোক কোনো জখমের ভয় দেখাইছেন। জখমের ভয় গরু ছাড়ি দিয়েও করে, মহিষ ছাড়ি দিয়েও করেন, কুকুর লিলে দিয়ে করে, ভীতি বা বিরক্তি সৃষ্টি করছেন, এমন কাজ করছেন, এমন অঙ্গভঙ্গি করছেন, সেই লোককে ভীতি বা বিরক্তি সৃষ্টি করে, মানে অশান্তি বোধ করে। এইগুলো কিন্তু অপরাধজনক, এই কাজগুলো অপরাধজনক। ও এই এই অপরাধ কি করা অপরাধ? সেই ব্যক্তির ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করে। যদি আপনি কোনো ব্যক্তির এমনভাবে বল প্রয়োগ করছেন সেই ব্যক্তি ভয় পায়, ভীতি বা বিরক্তি সৃষ্টি করে, এই কাজগুলো যখন করবেন সেটা হলো অপরাধজনক, অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে বল প্রয়োগ কি পেলাম? দুটো পেলাম। একটা হলো সাধারণ বল প্রয়োগ, ওই বল প্রয়োগের কোনো শাস্তি নেই, ওই বল প্রয়োগের কোনো স্বাভাবিকভাবেই আপনি কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বিয়ে নিয়ে যাচ্ছে, এখানে উদাহরণ পড়বেন, দেখা গেল একজন পালকি ধরছে, নিচে নামা দিল, এতে কিন্তু বড় ধরনের আপনার অপরাধ করে, তার মনে চাইছে পালকি ধরে নামাই দিয়েছে, তাহলে এটা ওটা বল প্রয়োগ। এই বল প্রয়োগ সে অসৎ উদ্দেশ্য করে নাই বা ক্ষতি করার উদ্দেশ্য করে নাই। তাই 349 অপরাধমূলক বল প্রয়োগ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমনভাবে বল প্রয়োগ করে যেই ব্যক্তি যাকে আপনি বল প্রয়োগ করলেন সেই ব্যক্তি জখমের ভয় পাচ্ছে, ভীতি বা বিরক্তি সৃষ্টি করতেছে, হ্যাঁ, ভীতি বা বিরক্তি সৃষ্টি করতে পারছে, তাহলে এই কাজ করার কারণে আপনি অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলেই গণ্য হবে। এখন আসেন আক্রমণ। 391 আক্রমণ। এখানে ব্যাপক পড়া, উদাহরণ যদি ভালো লাগে একদিন পড়ে নেবেন, সুন্দর সুন্দর উদাহরণ আছে, বুঝতে পারেন, মজা আছে না। 351 হচ্ছে আক্রমণ। এই আক্রমণটা কেমন? এর আমি আপনাদের সাথে মনে হয় বলছিলাম, কলহ, মারামারি, তারপরে আঘাত এবং আক্রমণ, এর কিন্তু তিনটে জিনিসের পার্থক্য, এদের রূপরেখা আলাদা। আক্রমণটা কি বলছে আপনার বই পড়ে দেই। যেই ব্যক্তি এইরূপ অভিপ্রায় বা এইরূপ জানিয়া কোনো ধরনের অঙ্গভঙ্গি করে, প্রস্তুতি নেয়, যাহাতে উক্ত ব্যক্তির অঙ্গভঙ্গি উপস্থিতি কোনো ব্যক্তির মনে এমন আশঙ্কা জাগায় বা সম্ভাবনা হয়েছে, অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণকারী ব্যক্তি উক্ত ব্যক্তির প্রতি বল প্রয়োগের উদ্যোগ করেছে, সেই ব্যক্তি আক্রমণ করেছে বলে গণ্য হলো। তাহলে এই যে মারামারি বললাম, মারামারি কিন্তু আমি আপনি তর্কাতর্কি করি, ভাষা খারাপ করি, এগুলো কিন্তু মারামারি। গায়ে কিন্তু কেউ কাউকে স্পর্শ করি না, মুখে মুখে যাই করছেন প্রকাশ্য স্থানে করলে এটা হচ্ছে মারামারি। আর এই মুখে মুখে করছেন, স্বাভাবিক দ্বারা গালিগালাজ করছেন, এটা ব্যাপার না। কিন্তু আপনি আমার পার এমন ভাবে আক্রমণ করলেন, এমন অঙ্গভঙ্গি করছেন, কখনো লাঠি ধরেন, কখনো কুকুর লেলে দেন, কখনো আবার মানে যে কিছু নিক্ষেপ করবেন, মানে এমন একটা ভাব, কখনো আপনি বক্সিং নেওয়ার মুখের উপর চলে আসলেন, তাহলে আমার কি ভয় লাগে না? তাহলে কি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন কোনো অঙ্গভঙ্গি বা প্রস্তুতি নেয় যাহা পরে উক্ত অঙ্গভঙ্গি প্রস্তুতির ফলে 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 কি কয়, অপর ব্যক্তির মনে ভয়, ভীতি সঞ্চয় করে, তাহলে আপনি আক্রমণ করেছেন বলেই গণ্য হবে। তাহলে 349, 350, 351, 349 কথা বাদ, 350, 351 এই অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি 352। 349, 351 এর শাস্তি হলো 352। আপনারা জানেন দণ্ডবিধি আইনে 191 মিথ্যা সাক্ষ্য দান করা, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এই দুটোর শাস্তি যেমন 193, ঠিক 350 অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ 391 এই দুটোর শাস্তি 352। তাহলে 350, 351 এই দুটোর শাস্তি
352। এরপরে স্যার মনে হয় আপনাদের পরবর্তী পড়া অপহরণ। এরপরে অপহরণ হচ্ছে 359। 359 হচ্ছে মনুষ্যহরণ। মনুষ্যহরণ হচ্ছে দুই প্রকার। বাংলাদেশ মনুষ্যহরণ দুই প্রকার, বাংলাদেশে তো মনুষ্যহরণ, আইনানুগ অভিভাবক হইতো মনুষ্যহরণ। তাহলে এই মনুষ্যহরণ এইটা কিন্তু নারী ও শিশুতেও আছে সংজ্ঞা। তাই আমি পড়ানোর সময় অন্যদেরও বলি সর্বোচ্চ চেষ্টা করবেন মূল আইন থেকে লেখার জন্য, মূল আইনের বাইরে যাবেন না। মূলের বাইরে গেছেন আপনার আমার পড়া শেষ, আর রেজাল্ট আসার সম্ভাবনাই নেই। তাহলে এই যে মনুষ্যহরণ ও এটা হচ্ছে মানব পাচারে আছে, মানব পাচারে বেশি আছে। মনুষ্যহরণ ব্যক্তিহরণ ব্যাপক আর আলোচনা করা আছে। তাহলে কি মানব পাচারটা দেওয়ার থেকে যদি দণ্ডবিধির থেকে দেন বেশি নাম্বার পাবেন এবং দেখতেও ভালো হবে। হ্যাঁ মানব পাচার দেবেন, অতিরিক্ত যে জানেন যোগ করে দেবেন যে মানব পাচারের এত আছে। এখন আসেন স্যার 359 মনুষ্যহরণ। মনুষ্যহরণ দুই প্রকার, যেমন বাংলাদেশের মনুষ্যহরণ, আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। 360 বাংলাদেশের যে মনুষ্যহরণ, বাংলাদেশে তো মনুষ্যহরণ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বাংলাদেশের, আমি বলি এখন আর মেলা কথা হয়ে গেছে আর বলতে মনে যাচ্ছে না, কারণ ক্লাসটা হলো আগে 1 ঘন্টা নিচ্ছি, বুঝলেন স্যার।